আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাবিব অ্যান্ড জাফি টিসের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় কৃষি এবং আমাদের সংস্কৃতি। চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা এ পাঠের সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো এবং নমুনা প্রশ্নগুলো বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জানবো, এবং তার আগে আমরা এটা একটু জেনে নিই কৃষি এবং আমাদের সংস্কৃতি। এ পাঠে আমরা কি কি বিষয় জানবো, এ অধ্যায় শেষে আমরা কি শিখব, পরিবার ও সমাজ গঠনে কৃষির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো, বিজ্ঞান ভিত্তিক কৃষি এবং কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা সম্পর্কে স্থাপন করতে পারবো, কৃষি পরিবেশ ও ঋতু পরিবর্তনের সাথে কৃষি উৎপাদনের সম্পর্ক স্থাপন করতে পারবো, কৃষির বৈচিত্র্যময় পূর্ণ উৎপাদন বর্ণনা করতে পারবো, সাংস্কৃতিক ঐতিহাসিকের সাথে কৃষি মৌসুমের সম্পর্ক তৈরি করতে পারবো। পাঠ প্রথমে আছে পরিবার গঠনে কৃষি, পাঠ দ্বিতীয়তে আছে সমাজ গঠনে কৃষি, পাঠ তৃতীয়তে আছে কৃষি ও কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা, পাঠ 4 কৃষি পরিবেশ ও বাংলাদেশের ঋতুচক্র কৃষির উৎপাদন, পাঠ 6 কৃষি উৎপাদনের বৈচিত্র্য, পাঠ 6 উদ্যান ফসলের বৈচিত্র্য, পাঠ 7 কৃষিতে প্রাণী উৎপাদনের বৈচিত্র্য, পাঠ 8 বাংলাদেশের কৃষি ও সংস্কৃতি। চলো আমরা নমুনা প্রশ্নগুলো একটু দেখি। প্রথমে আছে নিচের কোনটি ঔষধি উদ্ভিদ? ধান, পাট, অ্যালোভেরা, বাঁধাকপি। উত্তর অ্যালোভেরা। সামন্তবাদী উৎপাদনের ব্যবস্থা, কৃষি পণ্যের বৈচিত্র্য বেড়েছে, কৃষি উৎপাদনের ব্যবস্থা অগ্রগতি হয়েছে, কৃষি পণ্য বিপণনে প্রসারিত হয়েছে। উত্তর হবে 13টি। 59টি পরে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। ঝুমার নানা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ঝুড়ি ভরে রসালো ফলমূল নিয়ে মধুমাসে তাদের বাসায় এলেন। তারা ফলগুলো পেয়ে খুব খুশি হলো। ঝুমার নানা কোন ঋতুতে বেড়াতে আসে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। উত্তর হবে গ্রীষ্ম। ঝুমার নানার ফলের ঝুড়িতে ছিল আম, কমলা, কাঁঠাল। আম আর কাঁঠাল। উত্তর হবে 1 আর 3। সৃজনশীল প্রশ্ন, আমরা সৃজনশীলটা একটু পড়ি। ক্ষুদ্র ব্যবসায়ী রফিক ব্যবসার লোকসান করে শহর থেকে গ্রামে ফিরে আসেন। 6 সদস্যের পরিবারের দৈনিক চাহিদা পূরণে রফিকের হিমশিম অবস্থা। গ্রামে কৃষি সম্পদের মধ্যে তার ছোট্ট একটি বসতবাড়ি ছাড়া মাঝারি একটি পুকুর, 50% ফসলি জমি আছে। এ অবস্থায় চাচা আলতাফ মাস্টারের পরামর্শে তিনি তার একটি কৃষি সম্পদ ব্যবহারের উদ্যোগ নেন। এতে তিনি পরিবারের দৈনন্দিন প্রাণী আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবেও লাভবান হন। পরবর্তী সময় তিনি তার অন্যান্য কৃষি সম্পদ ব্যবহারের উদ্যোগ গ্রহণ করেন। চলো আমরা প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে আসি। 1 নাম্বার, কৃষিতে পেশা হিসাবে নেওয়ার আগে মানুষ কয়টি উপায়ে খাদ্য সংগ্রহ করত? কৃষিতে পেশা হিসাবে নেওয়ার আগে মানুষ প্রধানত 2টি উপায়ে খাদ্য সংগ্রহ করত। খ, কলাকে ঋতু নিরপেক্ষ ফল বলার কারণ ব্যাখ্যা কর। উত্তর, যেসব ফল বছরে কোনো একটি নির্দিষ্ট ঋতুতে সীমাবদ্ধ না থেকে সারা বছর উৎপাদিত হয় তাদের ঋতু নিরপেক্ষ ফল বলে। কলা সারা বছর পাওয়া যায় এবং বাংলাদেশের সব ঋতুতে এর ফলন হয়, তাই একে ঋতু নিরপেক্ষ ফল বলা হয়। প্রশ্ন গ, রফিক যে উপায় তার কৃষি সম্পদ ব্যবহার করে লাভবান হয়েছিল তা বর্ণনা করো। উত্তর, উদ্দীপকে রফিক তার মাঝারি পুকুরটি ব্যবহার করে মাছ চাষের মাধ্যমে লাভবান হয়েছিল। উদ্দীপকের থেকে জানা যায় রফিকের পরিবারে প্রাণী আমিষের চাহিদা মেটানোর জন্য তিনি একটি কৃষি সম্পদ ব্যবহারের উদ্যোগ নেন। যেহেতু আমিষের প্রধান উৎস মাছ এবং রফিকের সম্পদের তালিকায় একটি মাঝারি আয়তনের পুকুর ছিল, তাই তিনি আলতাফ মাস্টারের পরামর্শ সেখানে মাছ চাষ শুরু করেন। মাছ চাষ একটি
লাভজনক কৃষি উদ্যোগ যা একই সাথে পরিবারের পুষ্টির চাহিদা মেটায় এবং বাজারে বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায়। রফিকের ক্ষেত্রেই তেমনি ঘটেছে। তিনি নিজের পরিবারের আমিষের চাহিদা পূরণ করার পাশাপাশি বাণিজ্যিকভাবে লাভবান হয়েছিলেন। রফিক কৃষি সম্পদ ব্যবহারে যে উদ্যোগগুলো গ্রহণ করেন তা আমাদের খাদ্য চাহিদা প্রেক্ষাপটে মূল্যায়ন করে। উত্তর, রফিকের গৃহীত উদ্যোগগুলো আমাদের দেশে ক্রমবর্ধমান খাদ্য ও পুষ্টির চাহিদা মেটানোর ক্ষেত্রে অত্যন্ত সমোপযোগী এবং কার্যকর। উদ্দীপকের রফিক প্রথমে পুকুরে মাছ চাষ করে আমিষের চাহিদা মেটান এবং পরে তার অন্যান্য কৃষি সম্পদ যেমন 50% জমি ব্যবহারের উদ্যোগ নেন। বাংলাদেশের মতো জনবহুল দেশে সীমিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং অপরিহার্য। রফিকের মতো সাধারণ মানুষ যদি তাদের পতিত জমি বা পুকুর বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করে তবে তা জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। ফসলের জমিতে ধান, সবজি এবং ডাল চাষের মাধ্যমে কার্বোহাইড্রেট ও ভিটামিন চাহিদা পূরণ হয়। অন্যদিকে পুকুরে মাছ চাষ আমিষের অভাব দূর করে। রফিকের এই বহুমুখী কৃষি উদ্যোগ কেবল একটি পরিবারের অভাব দূর করে না, বরং এটি গ্রামের অর্থনৈতিক শক্তিশালী করে এবং বাজারে খাদ্যের যোগান বাড়িয়ে দেশের সামগ্রিক খাদ্য চাহিদা প্রেক্ষাপটে একটি ইতিবাচক উদাহরণ তৈরি করে। চলো বইতে ফিরে যাই। সৃজনশীল নাম্বার 2। রহিম মিয়া তার জমিতে বিভিন্ন প্রকার মাঠ ফসল এবং উদ্যানের ফসলের চাষ করেন। নতুন ধান ওঠায় তার পরিবার সহ সবাই নবান্ন উৎসবে মেতে ওঠে। চলো আমরা প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে আসি। প্রশ্ন ক, মানুষ কবে আগুনের ব্যবহার ও নিয়ন্ত্রণ শিখেছেন? মানুষ আদিম যুগে কৃষিকাজ শুরুর অনেক আগেই আগুনের ব্যবহার ও নিয়ন্ত্রণ শিখেছেন। খ, পরিবারের বৈশিষ্ট্যগুলো লেখো। উত্তর, পরিবারের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এটি সমাজের ক্ষুদ্রতম একক। পরিবারের সদস্যদের মধ্যে রক্তের বা স্নেহের সম্পর্ক থাকে। সদস্যরা একত্রে বসবাস করে এবং একে অপরের প্রয়োজনে এগিয়ে আসে। রহিম মিয়া কার্যাবলী কিভাবে খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করে ব্যাখ্যা কর। উত্তর, রহিম মিয়া তার জমিতে বিভিন্ন প্রকার মাঠ ফসল ও উদ্যান ফসলের চাষ করে যা বহুমুখী খাদ্য চাহিদা মেটাতে সরাসরি সাহায্য করে। উদ্দীপক অনুসারে রহিম মিয়া তার জমিতে মাঠ ফসল যেমন ধান, গম, পাট ইত্যাদি এবং উদ্যান ফসল যেমন শাকসবজি, ফলমূল চাষ করে। মাঠ ফসল মূলত আমাদের প্রধান খাদ্য বা ক্যালোরি যোগান দেয়, আর অন্যদিকে উদ্যান ফসল থেকে আমরা প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ লবণ পাই। রহিম মিয়া এই বৈচিত্র্যময় চাষাবাদ পদ্ধতির ফলে তার পরিবার ও এলাকার মানুষ শতকরা এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান সহজেই পাচ্ছে। এভাবে তার কৃষি কার্যাবলী খাদ্যের গুণগত ও পরিমাণগত উভয় চাহিদাটা পূরণ করেছে। উদ্দীপকের উৎসবের সাথে রহিম মিয়ার কৃষিকাজের সংশ্লিষ্টতা বিশ্লেষণ করো। উত্তর, উদ্দীপকে উল্লেখিত নবান্ন উৎসব রহিম মিয়ার মাঠ ফসল বা ধান চাষের সাথে সরাসরি সংশ্লিষ্ট। উদ্দীপকে বলা হয়েছে নতুন ধান ওঠার পর রহিম মিয়া পরিবার সহ সবাই নবান্ন উৎসবে মেতে ওঠে। নবান্ন মূলত বাঙালি প্রাণের উৎসব যা আমন ধান কাটার পর উদযাপন করা হয়। রহিম মিয়া যেহেতু জমিতে বিভিন্ন মাঠ ফসল চাষ করেন তাই ধান কাটা এবং সেই নতুন চাল দিয়ে পিঠা পায়েস তৈরির মাধ্যমে এই উৎসবে পূর্ণতা পায়। বিশ্লেষণ করলে দেখা যায় রহিম মিয়া কঠোর পরিশ্রমের ফসল যখন ঘরে ওঠে তখন কেবল এ ধরনের উৎসব পালন করা সম্ভব হয়। তার কৃষিকাজ শুধু আহার যোগায় না, বরং এটি আমাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহাসিক ভিত্তি হিসাবে কাজ করে। নতুন ধানের ঘেরান আর নবান্নের আনন্দ রহিম মিয়ার কৃষি উৎপাদনের সার্থকতা বহন করে। চলো বইতে ফিরে যাই। পরবর্তীতে আছে সংক্ষিপ্ত উত্তর এবং প্রশ্ন। চলো সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর জেনে আসি। সংক্ষিপ্ত প্রশ্ন, উদ্যান ফসল কি ব্যাখ্যা করো। উত্তর, যেসব ফসল সাধারণত নিবিড় পরিচর্যার মাধ্যমে সব পরিসরে বা বাড়ির আশেপাশে চাষ করা হয় তাদের উদ্যান ফসল বলে। উদাহরণস্বরূপ ফুল, ফল, শাকসবজি
শাক সবজি ও মশলা জাতীয় ফসল। উদ্যান ফসল প্রতিটি গাছের আলাদা যত্ন নিতে হয় এবং এগুলো মানুষের সৃষ্টির বড় উৎস। 2. নবান্ন উৎসব কাকে বলে, কখন হয়? উত্তর: নবান্ন শব্দের অর্থ হলো নতুন অন্ন বা নতুন ধান কাটার পর সেই চাল দিয়ে যে উৎসব পালন করা হয় তাকে নবান্ন উৎসব বলে। বাংলাদেশে সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান কাটার পর এই উৎসব পালিত হয়। 3. কৃষি ঋতু কয়টি ও কী কী? কৃষিকাজের সুবিধার জন্য বাংলাদেশের আবহাওয়াকে প্রধানত 2টি কৃষি ঋতুতে ভাগ করা হয়, যথা রবি ঋতু আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত, খরিফ ঋতু চৈত মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে মূলত খরিফ ঋতু বলা হয়। এ মাসে প্রচুর বৃষ্টিপাত, উচ্চ তাপমাত্রা এবং অধিক আর্দ্রতা থাকে। খরিফ ঋতু আবার খরিফ 1 এবং খরিফ 2 এই দুই ভাগেও ভাগ করা হয়েছে। চলো বইতে ফিরে যাই। এখানে একটি অ্যাসাইনমেন্ট আছে। মানব সমাজে বিবৃতি কৃষি কী ভূমিকা রেখেছে তার একটি বর্ণনা লিখে শিক্ষকের নিকট জমা দে। চলো আমরা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করছি। অ্যাসাইনমেন্ট: মানব সমাজ বিবৃতি কৃষি ও কৃষকের ভূমিকা। মানব সভ্যতার ইতিহাসে আদি পর্বে মানুষ ছিল যাযাবর। তখন জীবন ধারণের জন্য তারা সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। কিন্তু মানুষ যখন থেকে বীজ বপন করে ফসল ফলানোর কৌশল আবিষ্কার করলো, তখন থেকে মানব সমাজে একটা অমূল্য পরিবর্তন বা বিবর্তন শুরু হলো। কৃষি মূলত মানুষকে যাযাবর থেকে স্থায়ী বসতি স্থাপনের দিকে নিয়ে গেছে। মানব সমাজে বিবৃতি বিভিন্ন পর্যায়ে কৃষির ভূমিকা। 1. খাদ্য সংগ্রহের যুগ থেকে উৎপাদনের যুগ প্রবেশ। কৃষিকাজ শুরুর আগে মানুষ কেবল প্রকৃতি থেকে ফলমূল সংগ্রহ ও পশু পাখি শিকার করত। কৃষি আবিষ্কারের ফলে মানুষ নিজেই খাদ্য উৎপাদক হয়ে উঠল। এটি ছিল মানব সভ্যতার বিবৃতির প্রথম এবং প্রধান ধাপ। 2. স্থায়ী বসতি এবং সমাজ গঠন। ফসলের ফলন পেতে মানুষকে নির্দিষ্ট স্থায়ী দীর্ঘ সময় অবস্থান করতে হতো। এর ফলে ঘরবাড়ি তৈরি, স্থায়ীভাবে বসবাসের প্রয়োজনীয়তা দেখা দেয়। অনেক মানুষ একত্রে বসবাস শুরু করায় তৈরি হলো পরিবারের ধারণা ও ক্ষুদ্র ক্ষুদ্র সমাজ। 3. শ্রম বিভাজন ও পেশার উদ্বুদ্ধ। কৃষি সভ্যতার বিকাশের সাথে সাথে সমাজের সব মানুষ কেবল কৃষিতে শ্রম না দিয়ে ভিন্ন ভিন্ন কাজে মনোনিবেশ করার সুযোগ পায়। এর ফলে কামার, কুমার, তাঁতির মতো নতুন নতুন পেশার সৃষ্টি হয়, যা সমাজকে আরও শক্তিশালী ও গতিশীল করে তোলে। 4. অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নতি। কৃষি পণ্য উদ্বুদ্ধ হওয়ার ফলে মানুষ একে অপরের সাথে পণ্য বিনিময় শুরু করে। পরবর্তীতে সামন্তবাদী উৎপাদনের ব্যবস্থা, কৃষি পণ্য বিপণন প্রসারিত হয়েছে এবং কৃষি প্রযুক্তিতে ছোঁয়া লাগতে শুরু করে। 5. জীবনযাত্রার মান ও সাংস্কৃতিক বিকাশ। কৃষিতে কেন্দ্র করে বিভিন্ন উৎসব যেমন নবান্ন উৎসবের প্রচলন শুরু হয়। মানুষ যখন খাদ্য দুশ্চিন্তা থেকে মুক্তি পেল, তখন শিল্প, সাহিত্য ও বিজ্ঞানের প্রতি মনোযোগী হওয়ার সুযোগ পায়। উপসংহার: পরিশেষে বলা যায়, কৃষি কেবল খাদ্য উৎপাদনের মাধ্যম নয়, এটি একটি জীবন ব্যবস্থা। মানব সমাজে আজকের এই আধুনিক রূপ কৃষির উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে। আদিম শিকারী যুগ থেকে আধুনিক যান্ত্রিক যুগ পর্যন্ত কৃষির যে জয়যাত্রা, তা মূলত মানব সমাজের বিবর্তনের সোপান। চলো বইতে ফিরে যাই। ক্লাসটি ভালো লাগলে লাইক দিও। আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।